স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। 2025-26 অর্থ বছরের জন্য প্রায় 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা আজ উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় বাজেট প্রস্তাবনা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রস্তাবিত বাজেট আগের চেয়ে 7,000 কোটি টাকা কম। এডিপির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় সংসদ না থাকায় 2025-26 অর্থ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য গণমাধ্যমে সম্প্রচার করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন। এর আগে সংসদের বাইরে বাজেট দেয়া হয়েছিল 2008 সালে। সবশেষ 2024-25 অর্থ বছরের বাজেট দেয়া হয়েছিল 7,97,000 কোটি টাকার। এবার বাজেটের আকার সামান্য ছোট হয়ে দাঁড়িয়েছে প্রায় 7,90,000 কোটি টাকায়। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি ও কর্পোরেট কর কাঠামোয় কিছু পরিবর্তন আনা হচ্ছে। সম্পদ আহরণ যেটা আমাদের করতে হবে, বিশেষত আমি বলবো যে প্রত্যক্ষ কর যে জাল সেটা আরও বিস্তৃত করে যারা ফাঁকি দিচ্ছেন তাদের ফাঁকি রোধ করে আমাদের প্রত্যক্ষ করের উপরে যে জোর দিয়ে আমাদের রেভিনিউ আমাদের বাড়াতে হবে। এবার ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ছে। সংস্কার নিয়ে আন্দোলনে থাকা এনবিআরকে প্রায় 5,18,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে। আর এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। নতুন অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা। গুরুত্বপূর্ণ হবে যে বাজেট ঘাটতিটা বিশেষ করে আভ্যন্তরীণ সূত্র থেকে অর্থায়নটা যাতে লক্ষ্য না ছাড়ায় এবং প্রয়োজনে এটাকে আরো কমানো হয়, যাতে সুদের হারের উপরে চাপটা না বাড়ে এবং এক্সচেঞ্জ রেটের উপরে চাপ সৃষ্টি না হয়। আগামী বাজেটে এডিপি বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 14,000 কোটি টাকা বেশি। যেসব প্রকল্পগুলি সমাপ্য আছে সেগুলোকে দ্রুত শেষ করা, যেগুলো চলমান আছে সেগুলো যাতে আমরা সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারি এটার দিকে নজর দিতে হবে। নতুন নতুন প্রজেক্ট হয়তো আমাদের কিছু তো গ্রহণ তো করতে হবেই, কিন্তু সেগুলোও আমাদেরকে খুবই সতর্কতার সাথে অগ্রাধিকারগুলো ঠিক করতে হবে। সংসদ না থাকায় বাজেট নিয়ে আলোচনার সুযোগ নেই। তবে প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের মতামত নেবে অর্থ মন্ত্রণালয়। 23 জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা 1 জুলাই থেকে কার্যকর করা হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের রায় আজ। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার রায়ের এদিন ধার্য করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মেজর সিনহা হত্যা মামলাটি অত্যন্ত আলোচিত। তিনি ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ বিচারিক আদালতের পুরো রায় বহালের আবেদন করেন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। সেনাবাহিনী থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের দায়ে 2022 সালের 31 জানুয়ারি এ মামলায় রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় হয়। এছাড়া সিনহা হত্যায় সহযোগিতা ও ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে 3 পুলিশ সদস্য এবং পুলিশের 3 সোর্সকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। সকালে এক পশলা বৃষ্টি ঝরেছে রাজধানীতে। এছাড়া দেশের 11 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার, সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। দ্রুত তদন্ত শুরুর কথা জানিয়েছে সংস্থাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে কয়েকটি পেট্রোল বোমা ছুঁড়ে মারেন এক ব্যক্তি। ঘটনাস্থল থেকেই তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনকে আটক করে পুলিশ। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। এছাড়া রয়েছে অর্থনীতির গতি মন্থর, বিনিয়োগ 10 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রথম আলোতে আরও রয়েছে বৃষ্টিতে টিলা ধসে নিহত 4, বাড়ছে নদ নদীর পানি। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি কর অব্যাহতিতে লাগাম, আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার। এদিকে রয়েছে ঢাকাকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন, চীনের বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা। এই মন্তব্যটি শিরোনামে স্থান পেয়েছে। এছাড়া রয়েছে নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী, অবৈধ ঘোষণার রায় বাতিল আপিল বিভাগে। যুগান্তরের আরেকটি শিরোনাম, শেষ মুহূর্তে টাকা খরচের হিড়িক, চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেট। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, সেই 3 মন্ত্রীর পেটে রেল। এদিকে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষতা হারাচ্ছেন নিয়ে একটি বিশেষ লেখা স্থান পেয়েছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।